প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। যেমনটি বলেছিলাম বিজ্ঞাপন বিরতির আগে যে আমরা এই পর্বে আমন্ত্রণ জানিয়েছি দুজন ইন্ডিপেন্ডেন্ট অ্যানালিস্টকে, যারা মূলত গণমাধ্যমের লোক, গণমাধ্যম গবেষক। আমি তাদেরকে শুরুতে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। আমার নিকটতম ডানে আছেন জনাব ফাহমিদুল হক, সহকারী অধ্যাপকের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। জনাব ফাহমিদুল হক, আপনাকে স্বাগত জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ এবং বাংলা টিভি দর্শকদেরও। তার ঠিক পাশেই আছেন জনাব শামীম রেজা, তিনিও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক এবং সাবেক বিতার্কিক, একসময় বিতর্ক করতেন, আন্তর্জাতিক পর্যায়ে বহুবার বাংলাদেশকে, ঢাকা বিশ্ববিদ্যালয়কে নেতৃত্ব দিয়েছেন। শামীম রেজা, আপনাকেও স্বাগত জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা এই পর্বের আগের যে অংশগুলো সেখানে রাজনীতির বিভিন্ন বিষয়গুলোকে অ্যাকোমোডেট করেছি। এই পর্বে আমরা আসলে ঠিক সরাসরি না হলেও রাজনীতির কিছু বিষয় থাকবে, তবে মূলত আমাদের ফোকাসটি থাকবে গণমাধ্যমের উপরে এবং সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে দুজন কথা বলবেন। আমি প্রথমেই ফাহমিদুল হক, আপনার কাছে আসতে চাচ্ছি যে পপুলারলি দেখা যায় যে গণমাধ্যমকে বলা হয় এটা এন্টারটেইন করে, ইনফরমেশন দেয় এবং এডুকেট করে। প্রথম দুটি বাদ দিয়ে যদি শেষটি অর্থাৎ তৃতীয়টির ক্ষেত্রে আসি, যে গণমাধ্যম বাংলাদেশের মানুষকে, সাধারণ মানুষকে বা গণতন্ত্র চর্চায় কতটুকু মানুষকে শিক্ষিত করতে পেরেছে বলে আপনি মনে করেন? আসলে বাংলাদেশের গণমাধ্যম বাংলাদেশের জনগণকে কতটুকু শিক্ষিত করতে পারছে সেইটা বিচারের আগে একটু বাংলাদেশের গণমাধ্যম পরিস্থিতি অল্প করে বলে নেওয়া দরকার। বাংলাদেশের গণমাধ্যম এই মুহূর্তে মানে সম্প্রসারণশীল আমি বলবো, কারণ হলো প্রচুর টিভি চ্যানেল এসে গেছে, আরও সামনে আসবে, রেডিও FM আকারে আবার ফিরে আসছে। তারপরে সংবাদপত্র দেখবেন যে ব্রিটেনে যখন সংবাদপত্র বন্ধ হয়ে যাওয়ার হুমকিতে বাংলাদেশে এখনও নতুন নতুন সংবাদপত্র আসছে। এটা অনেকখানি নির্ভর করছে হলো আমাদের দেশের ইকোনমি যেহেতু একটু একটু করে এগুচ্ছে এবং ইকোনমির সঙ্গে এটার সম্প্রসারণটা সরাসরি যুক্ত আছে। এছাড়া আমাদের দেশের জনগণ ইনফরমেশন পেতে চায় এবং এন্টারটেইনড হতে চায়, এটা সারা পৃথিবীর মতো, কিন্তু আমাদের দেশের জনগণ একটু বেশি পরিমাণে ইনফরমেশন পেতে চায় বলে আমার মনে হয়েছে পৃথিবীর অন্যান্য অনেক জায়গার চাইতে। যার ফলে একটা স্পেস কিন্তু আছে ইতিমধ্যেই যে একটা ইনফরমেশন দিতে পারে এরকম কোনো প্রতিষ্ঠান সবসময় একটা সম্ভাবনা নিয়ে থাকে যে সে আবার আত্মপ্রকাশ করবে। এই পরিস্থিতিতে আপনি এডুকেট করার প্রশ্নটা এনেছেন। এখন এইটাকে আমি খুব যদি ক্রিটিক্যালি দেখতে চাই, আমরা হয়তো ইনফরমেশন আমাদের সংবাদপত্রগুলো, আমাদের চ্যানেলগুলো ঠিকঠাক মতোই দিচ্ছে, একবার সাম্প্রতিক এবং তাৎক্ষণিক ইনফরমেশন, কিন্তু শিক্ষিত করার ক্ষেত্রে আমি মনে হয় না যেন আমার কাছে যে সঠিকভাবে তারা তাদের ভূমিকা পালন করছে। কারণ হলো প্রকৃত তথ্য দেওয়াটাই হলো শিক্ষিত করার প্রথম কাজ। তথ্য দেওয়ার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি প্রকৃত তথ্যটা আমরা হয়তো ঠিকঠাক মতো পাচ্ছি না। কারণ হলো গণমাধ্যমের এক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে গণমাধ্যমের মালিকানার প্রকৃতির সঙ্গে এগুলোর সঙ্গে সরাসরি যুক্ত। গণমাধ্যমের মালিকানা যদি হয় একটি বড় বিগ বিজনেস হাউসের, তখন ওই গণমাধ্যমের পক্ষে ওরকম কোনো তথ্য দেওয়া সম্ভব হয় না যেটা ওই বিগ বিজনেস হাউসের আপনার বিজনেসের জন্য ক্ষতিকারক হবে। এছাড়া এন্টারটেইনমেন্টের নামে অনেক ধরনের ইনফরমেশন আমাদের কাছে চলে আসে গণমাধ্যম বাহিত হয়ে, যেটা আমাদের সবসময় খুব দরকারি বলে মনে নাও হতে পারে। যেমন ধরুন যে প্রকৃত তথ্যের পাশাপাশি শিক্ষা উপকরণমূলক অনেক তথ্য আমরা গণমাধ্যমে পাই, কিন্তু অনেক তথ্যই যেগুলো পেতে থাকি যেটা আমাদের জন্য অতটা প্রয়োজনীয় না। এটা বিনোদনের হাত ধরে বিনোদিত করার কথা বলে আমাদের এমন কিছু তথ্য দেওয়া হয় যেগুলো আমাদের আসলে শিক্ষার বিচারে খুব বেশি জরুরি না, বরং আরও অনেক জরুরি বিষয় আছে যেগুলো আমাদের পাওয়া দরকার, সেগুলো আমরা পাচ্ছি না। এটা আমি সার্বিকভাবে বললাম, পরে আরও বিস্তৃতভাবে বলা যাবে। জি, আমি আসবো আবার আপনার কাছে। শামীম রেজা, আপনার কাছে জানতে চাইবো যে খুব তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বলা হয় যে পাবলিক স্ফিয়ার, আমরা গণমাধ্যমের যে স্পেসটি তৈরি করার দরকার ছিল আমাদের গণতন্ত্র চর্চায়, আমরা দেখেছি যে যখন 91 সাল থেকে সংসদীয় গণতন্ত্রের চর্চা শুরু হলো, যদিও তারপর ইন্টারাপশন এসছে, কিন্তু তারপরেও যদি আমরা সেটিকে একটি মাইলস্টোন ধরি, তাহলে তারপরে প্রত্যাশিত জায়গায় গণমাধ্যম পৌঁছতে পারেনি, যেটি ফাহমিদুল হকের মতো অনেকেই বলে থাকেন বিভিন্ন ফোরামে। আপনার দৃষ্টিভঙ্গিটি কি, যে কেন পারেনি, এই ব্যর্থতার কারণটি কি?
এখন ফাহমিদ দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা হলো যে সম্প্রসারণশীল গণমাধ্যম, আর একটা হলো যে আমাদের গণমাধ্যমের মালিকানা। আপনি 90-এর যে কথাটা বলছেন সেটা আসলে আমাদের জন্য একটা মাইলস্টোন, যে দীর্ঘদিনের সামরিক শাসন ছিল এবং তারপরে আমরা একটা নতুন দিকে যাত্রা শুরু করব। এই সামরিক শাসনের মাঝামাঝি সময় থেকে কিন্তু যে বক্তব্যটা খুব জোরালো আকারে প্রকাশিত হয় সেটা হচ্ছে রাষ্ট্র নিয়ন্ত্রিত গণমাধ্যমের স্বায়ত্তশাসন। সরাসরি যদি আমরা বলি যে বাংলাদেশ টেলিভিশন এবং তখনকার দিনে যেটাকে রেডিও বাংলাদেশ বলা হতো, পরবর্তীতে আবার আমরা বাংলাদেশ বেতার বলছি, এই দুটো প্রতিষ্ঠানের সংবাদপত্র নিয়ে আমাদের এতটা মাথা ব্যথা ছিল না, কারণ এটার বৃদ্ধিটাই ঘটেছে বেসরকারি খাতে, বা আমরা বলতে পারি একদম প্রাইভেট ওনারশিপে এটা ছিল। যদিও ট্রাস্টের পত্রিকা ছিল দুটো, দৈনিক বাংলা এবং বাংলাদেশ টাইমস, আপনাদের তো মনে আছে। তখন শুধু রাজনীতিবিদরা না, সংস্কৃতি কর্মী যারা ছিলেন বা আমাদের মতো যারা বিদ্যায়তনে ছিলেন, সবাই বলার চেষ্টা করেছে যে এই দুটো মাধ্যম পাবলিক ফাইন্যান্সিং থাকবে, ঠিক যেভাবে আজকে আপনি বিবিসিকে দেখেন কিংবা অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিংকে দেখেন বা কানাডিয়ান ব্রডকাস্টিংকে দেখেন, এরকম আদলে যে সরকার সেখানে পাবলিক মানি দেবে, কিন্তু এটা স্বায়ত্তশাসিত থাকবে, তার নিজস্ব গঠন প্রণালী থাকবে, তার পরিচালন পদ্ধতি থাকবে, এবং সে মূলত জবাবদিহি করবে হয় সংসদের কাছে, না হলে হয়তো স্পিকারের কাছে কিংবা প্রেসিডেন্টের কাছে, এরকম একটা জায়গা। সে মন্ত্রণালয়ের কাছে থাকবে না বা মন্ত্রণালয়ের অধীনে সে কাজ করবে না। সেটা কিন্তু 90-এর পরে যে রাজনৈতিক দলে ক্ষমতা আসছেন তারা এটাকে আমলেই নেননি এবং তারা ওইভাবে চালিয়েছেন। আপনি তো প্রশ্ন করতে পারেন যে কিছু কি পাবলিক স্ফেয়ার তৈরি হয়নি? এখন পাবলিক স্ফেয়ার যে শব্দটা আপনি বলেছেন সেটারও জন্ম কিন্তু বিলেতে, এবং এখানে অষ্টাদশ শতকে বা তারপরের শতকগুলোতে যখন সংবাদপত্র বিকশিত হচ্ছে বা অন্যান্য মাধ্যমগুলো বিকশিত হচ্ছে, তখন এক ধরনের এলিট একটা স্ফেয়ার তারা তৈরি করতে পারছে। তো আমাদেরও কিন্তু ওইটাই ঘটেছে যে বাংলাদেশ টেলিভিশন সরকারের নিয়ন্ত্রণেই থেকে গেছে, সেখানে একটা পাবলিক স্ফেয়ার তৈরি হয়েছে, কিন্তু কার পাবলিক স্ফেয়ার আপনি যদি প্রশ্ন তোলেন, সেখানে যারা হয়তো তখন সরকারে ছিলেন না তারা বলবেন কই আমি তো ওখানে গিয়ে কথা বলতে পারিনি, কৃষক শ্রমিক তো ওখানে গিয়ে কথা বলতে পারেনি। সীমিত আকারে আবার কি করা হলো যে বৈশ্বিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের একটা চেষ্টা করা হলো, বিবিসি এবং সিএনএন কে আংশিকভাবে এই বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখানোর সুযোগ। তো আপনি দেখেন, একদিকে আপনি বৈশ্বিক গণমাধ্যমের সঙ্গে একটা সাময়িক যোগাযোগ তৈরি করে দিচ্ছেন, আর একদিকে আপনি আংশিক পাবলিক স্ফেয়ার সেখানে তৈরি করছেন, এবং পরিচালন পদ্ধতি কাঠামোটি আগের মতোই। আপনি জানেন যে এটা তথ্য মন্ত্রণালয়ের একটা বিভাগই আমি মনে করি এখনো পর্যন্ত, তার যে কটা বিভাগ বা উপবিভাগ আছে তার মতোই সেটা চলে। এখন যেটা পরবর্তীতে আমরা লক্ষ্য করেছি যে যখন বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলো হলো, কিংবা ফাহমিদুল হক যেটা বলেছেন যে বেসরকারি রেডিওগুলো যখন হলো, রেডিওগুলোকে তো মূলত বিনোদনমূলক, এবং সেটা পুরোপুরি আমি বলতে পারি যে নগর ভিত্তিক। টেলিভিশনের হয়তো কিছুটা গ্রামীণ পরিস্থিতির কিছু সংবাদ আছে, অনুষ্ঠান আছে, কিন্তু আবারও কিন্তু ওই কথা ঘুরে ফিরে আসে। তার মধ্যে এক ধরনের রাজনৈতিক অর্থনীতি আছে। টেলিভিশনগুলোকে আমরা এক ধরনের লেভেল দিই যে এটা কি একটু আওয়ামী লীগ ঘাসা, বা এটা কি একটু বিএনপি ঘাসা, নাকি এটা একটু দক্ষিণপন্থী। এই কথাগুলো বলার সাথে সাথে যদি আপনি মালিকানাকেও এর সঙ্গে যোগ করেন, যে মালিক কোন দিকে, মালিকের বাণিজ্য কোন দিকে, সে আসলে কোন দিকটা সামলে রাখতে চায়, ভারসাম্য রাখতে চায় কিনা, আপনি এতগুলো বিষয় যখন বিবেচনায় আনেন, তখন আপনার পাবলিক স্ফেয়ার আরেকবার সংকুচিত হয়ে থাকে। এবং আপনার মনে আছে কিনা যে আমাদের এই যে অন্তর্বর্তীকালীন সরকারি আমি বলি, কারণ তত্ত্বাবধায়কের নামে এটা আসলে সেনা সমর্থিত সরকারি ছিল, এবং তখন কিন্তু আরো সংকুচিত হয়েছে। এবং আমরা শুনতে পেয়েছি যে আজকে যে বাংলা টিভিতে আপনি টক শো করছেন, আপনি জানেন যে টক শো গুলো অসম্ভব জনপ্রিয় বাংলাদেশ, আমরা কথা বলতে ভালোবাসি, কথা শুনতেও ভালোবাসি, এবং সেখানেও এক ধরনের বিধিনিষেধ ছিল, কারা কারা আসতে পারবেন, কারা কারা আসতে পারবেন না, কাদেরকে ডাকলে ভালো হয়। তার মানে কতভাবে আপনি অলিখিত নিয়ন্ত্রণের মধ্যে ফেলে দিচ্ছেন। অর্থাৎ একদিকে যেমন সম্প্রসারণশীল গণমাধ্যম, কিন্তু আপনি যে জনপরিসরের কথাটা বলছেন, সেই জনপরিসর কিন্তু বিভিন্ন দিক থেকে এসে সংকুচিত, প্রবেশাধিকারের দিক থেকে সংকুচিত, অংশগ্রহণের দিক থেকে সংকুচিত, নীতিমালার দিক থেকে সংকুচিত, এবং মালিকানার বোধহয় ধরন, প্রকৃতি, তার কারণে সে আরেকবার সংকুচিত হয়ে আসে। আমি এইভাবে পুরো বিষয়টাকে দেখি। ধন্যবাদ। আমি ডক্টর ফাহমিদুল হক আপনার কাছে একটু অন্য বিষয় আসতে চাচ্ছি, যে আপনি গবেষণা করেছেন চলচ্চিত্র নিয়ে, এবং সেটির আপনি একজন সমালোচক, এবং চলচ্চিত্রের বিভিন্ন দিক নিয়ে আপনি চিন্তা করে থাকেন। এই বিষয়টি নিয়ে আমি একটু জানতে চাইবো যে আমরা দেখেছি যে নিকোলাই অস্ট্রোভস্কির ইস্পাত কিংবা ম্যাক্সিম গোর্কির মা রুশ বিপ্লবের পটভূমিকায় এক ধরনের রাজনীতির কিন্তু বিষয় রয়েছে সাহিত্যের মধ্যে। বাংলাদেশের চলচ্চিত্রে আমরা দেখেছি যে 60-এর দশকে কিংবা 70-এর দশকে কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে যেগুলোকে রাজনীতি সচেতনতা সেখানে রয়েছে, রাজনীতির বিষয়গুলো ঘুরে ফিরে এসেছে এবং সমাজ ঘনিষ্ঠ বলা যায় এক কথায়। কিন্তু পরবর্তী সময়ে আমরা দেখেছি যে সামগ্রিকভাবে সমাজের যে পতন, সেই পতনের সঙ্গে বোধহয় চলচ্চিত্র যুক্ত হয়েছে, এবং সেই চলচ্চিত্রের ভেতরে সেই রাজনৈতিক বক্তব্যটি আমরা খুঁজে পাইনি। আপনার অবজারভেশনটি একটু জানতে চাই বিষয়ে।
চলচ্চিত্র ক্ষেত্রে যে জিনিসটা বলতে হবে সেটা হলো যে আপনি যে একটা কথা বললেন যে সামগ্রিক সামাজিক পতনের পাশাপাশি রাজনৈতিক, এটার একটা দিক আছে, কিন্তু কিছু এক্সটার্নাল ফ্যাক্টর আছে চলচ্চিত্রের ক্ষেত্রে স্পেশালি প্রযোজ্য। সেটা হলো যে 70 দশক পর্যন্ত, ইভেন 80 দশকের মাঝামাঝি পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্র শিল্প কন্টেন্ট যাই হোক ইন্ডাস্ট্রি হিসেবে বেশ খানিকটা চাঙ্গাই ছিল। আমার কাছে ওই যে অনেকে বলেন যে 60-এর দশকের স্বর্ণযুগ, আমার কাছে ওটা ততটা স্বর্ণযুগও মনে হয় না, কিন্তু একটি সুস্থ ধারার মানে সবাই মিলে দেখার মতো ছবি। এমনিতে চলচ্চিত্রের মানের বিচারে ওগুলো খুব খুব যে উঁচু মানের আমি তাও বলবো না, কিন্তু এক্সটার্নাল ফ্যাক্টরগুলোর কথা আমি বলছি, যেটা যে 80-র দশকে যখন ভিসিআর চলে আসলো বাংলাদেশে, তখন বেশ কিছু চলচ্চিত্র ব্যবসায় এক ধরনের ধাক্কা খেলো। এখন মানুষ ভিসিআর বা ভিডিও ক্যাসেটে হলিউডের বা বলিউডের ছবি দেখে। এরপরে ধরুন যে 90-এর দশকের প্রথম দিকে আসলো স্যাটেলাইট টেলিভিশন, কেবল চ্যানেলগুলো আসলো, এবং মাঝে প্রযুক্তি হিসেবে ভিসিপি আসাতে আরো সহজ হয়েছিল, এটা দেখা ভিসিপিটা আরো সহজ ছিল, ঠিকই বলেছেন। এখন এটা আসার পরে আরো খানিকটা মানুষ অডিয়েন্সের দিক থেকে তারা হলে গিয়ে কষ্ট করে ছবি দেখার চাইতে ঘরে বসে ছবি দেখার মানে অভ্যাসটা রপ্ত করে ফেললেন। তো এই দুই ধাক্কায় যেটা হলো যে বাংলাদেশের চলচ্চিত্র শিল্প বিজনেসটা যেহেতু খারাপ হয়ে গেল, দর্শক হলে যাচ্ছে না, তাই তারা ওইটার চ্যালেঞ্জটা আর ফেস করতে পারেনি। আমি আগেই বলেছি 60-এর দশকের যে চলচ্চিত্রগুলো সেগুলো মান কিন্তু অত ভালো ছিল না, কিন্তু যেহেতু তারা একটা আনচ্যালেঞ্জড সিচুয়েশনে ছিল, তাই তারা ব্যবসাটা ঠিকঠাক মতো করতে পেরেছে। এখন ধরুন যেটা যদি আপনি বোম্বের চলচ্চিত্র বা ইন্ডিয়ার চলচ্চিত্রের সঙ্গে তুলনা করেন, সেখানে দেখবেন একই রিয়েলিটি তাদেরও ছিল, এক্সটার্নাল ফ্যাক্টরগুলো তাদেরও ভিসিআর এসছে, ভিসিপি এসছে, স্যাটেলাইট টিভি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, কিন্তু তাদের ইন্ডাস্ট্রি পতিত না হয়ে ওই চ্যালেঞ্জটাকে মানে মানে সাহসের সঙ্গে মোকাবিলা করে তাদের কন্টেন্ট, তাদের ফর্ম অর্থাৎ কারিগরি দিক থেকে শুরু করে গল্পের জায়গায় অনেক ধরনের বৈচিত্র্য এনেছে, মানে আরও মাথা খাটিয়েছে, আরও সৃজনশীল মানুষ যুক্ত হয়েছে, এবং এই চ্যালেঞ্জটা মোকাবিলা করে তারা এখন আরও বেশি এক্সপ্যান্ডিং হয়েছে। মানে এখন পৃথিবীতেই বলিউডের, সারা পৃথিবীতেই বলিউডের চলচ্চিত্র আমরা দেখতে পাই। তো যার ফলে বাংলাদেশের চলচ্চিত্র রিয়েলিটিটা এই যে তারা যখন এই চ্যালেঞ্জটা মোকাবিলা করতে ব্যর্থ হলো সৃজনশীলতার অভাবের কারণে এবং কারিগরি জ্ঞানের অভাবের কারণে, তখন তারা মানে সহজে অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করতে পারে যে দুটো জিনিস, সেক্স অ্যান্ড ভায়োলেন্স, ওই দিকে ক্রমশ ঝুঁকে পড়লো। এই জন্য 90-এর দশকের মাঝামাঝি পর থেকেই ওই যে ইভেন পর্নোগ্রাফিক কাট পিসও তারা নিজেরাই প্রডিউস করে সিনেমার সঙ্গে যুক্ত করছে, কাহিনী অগুরুত্বপূর্ণ হয়ে ওঠে, হ্যাঁ ওইটা নির্ভর হয়ে পড়লো। তো এই হলো চলচ্চিত্রের মানে ব্যর্থতার কারণ। এখন একেবারে সাম্প্রতিক ব্যাপার হলো যে আগে প্রায় 100, এবং এই যখন মানে ইন্ডাস্ট্রি যখন ক্রাইসিসের মধ্যে, তখন আবার ওই ধরনের কাট পিস নির্ভর ছবির সংখ্যা আবার বেড়েও গিয়েছে। প্রায় 100-র মতো ছবি তখন বাংলাদেশে নির্মিত। এই 2000 সালের প্রথম দিকে বা মানে নতুন শতকের প্রথম দিকে। এখন যেটা হয়েছে যে 2007 সালে একটা সরকারি ড্রাইভের কারণে ওই ধরনের ছবি আর হচ্ছে না, এবং যার ফলে এখন আবার তথাকথিত সুস্থ ছবিতে তাদের ফিরে আসতে হয়েছে। এখন এক্ষেত্রে আবার সেই সৃজনশীলতার অভাব, এখন ইন্ডাস্ট্রি একেবারেই একজন নায়ক নির্ভর হয়ে পড়েছে এবং একটা টাইপের ছবি নির্ভর হয়ে পড়েছে, এবং বাকি টাইপগুলো ঝরে পড়েছে, যার ফলে এখন ছবির সংখ্যাও কমে এসছে। এখন 30টা থেকে 40টার মতো ছবি সারা বছরে নির্মিত হয়, যেটা আগে 100 ছিল, ইভেন খুব দুর্দিনেও। এখন একটু যেহেতু বাধ্য হয়ে সুস্থ ছবি করতে হবে, এবং তাই সৃজনশীলতারও এখনও অভাব রয়েছে, এই জন্যে সংখ্যা কমে এসছে, ইন্ডাস্ট্রি আগের মতোই এখনও মানে খুবই দুর্দিনের মধ্যে আছে। এখন এফডিসি ফ্লোরগুলো খালি পড়ে থাকে, ওখানে বিজ্ঞাপন নির্মাতারা গিয়ে বিজ্ঞাপন নির্মাণ করেন। এটা একটা পরিস্থিতি। আরেকটা অল্টারনেটিভ বা ইন্ডিপেন্ডেন্ট সেক্টরে আরেকটা পরিস্থিতি, সেটা আমি আলাদা করে বলতে পারি। তার আগে আমার মনে হয় যে শামীম রেজা একই বিষয়ে আপনার পর্যবেক্ষণটি জানতে চাই। না, ফাহমিদুল যেটা বললেন যে সেটা তো অবশ্যই আমি মেনে নিয়েই আরো হয়তো দু একটা জিনিস যোগ করতে পারি। একটা হলো যে সময়ের প্রযুক্তিগত পরিবর্তনের কথাগুলো ফাহমিদুল বলছিলেন, আমরা যদি ইংরেজি শব্দ বলি যে স্পিল ওভার ইফেক্ট আছে, ভারতের গণমাধ্যমের আচরণে একটা স্পিল ওভার ইফেক্ট কিন্তু সবসময় বাংলাদেশের উপরে থাকে। যেমন যখন স্যাটেলাইট টেলিভিশনের যে বিকাশটা ঘটলো, আপনি এখানেও দেখেছেন যে ওয়েস্টমিনিস্টারের দায়া কিষান থুজো যখন 90-এর দশকের পরে কাজ করছিলেন ভারতের টেলিভিশনের উপরে,
যে আমাদের মতোই দূরদর্শন অনেক বড় পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, অনেক বড় নেটওয়ার্ক, তাই না? ভারতের মতো পুরো দেশে অনেকগুলো ভাষায় তিনি চলেন, তার এক ধরনের কমিউনিটি ব্রডকাস্টিংও আছে। সেখানে 1টা থেকে 10 বছরের মধ্যে 100টার উপরে চ্যানেল তার তৈরি হলো। এর প্রভাব কিন্তু আমাদের উপরে পড়েছে। দেখেন আমাদের মার্কেট ছোট, আমরা বারবারই বলছি এই পরিমাণ বিজ্ঞাপনের বাজার আছে কিনা, এই রেভিনিউ তাদের পক্ষে অর্জন করা সম্ভব কিনা। কিন্তু টেলিভিশন কিন্তু হচ্ছে, এখন 11-12টা আছে, এটা ভবিষ্যতে 20টা বা তার উপরে চলে যাবে। চলচ্চিত্রের ক্ষেত্রেও কিন্তু স্পিলওভার এফেক্ট অনেক আগে থেকে আসছে এবং সেটা 80-র দশক থেকে খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। তো ফাহমিদ যেটা বললেন যে এর সঙ্গে আমি আরো কিছু জিনিস দেখি, আপনি যদি এই চলচ্চিত্র রাজনৈতিক অর্থনীতিটা দেখেন, এর জন্য সিনেমা হল দরকার, এর জন্য দর্শক দরকার, এর জন্য আপনার একটা ভালো স্টুডিও প্রয়োজন। সে স্টুডিওতে বিনিয়োগের একটা ব্যাপার থাকে, সে বিনিয়োগ সরকার করুক বা সে বিনিয়োগ বেসরকারি পর্যায়ে আসুক না কেন, এই পুরো ব্যাপারগুলো আমি মনে করি যে সম্মেলন ছাড়া কিন্তু একটা চলচ্চিত্র প্রতিষ্ঠান হিসাবে টিকে থাকা কঠিন। আপনি ইউরোপের দিকে তাকান, ইউরোপের চলচ্চিত্র কিন্তু হলিউডের সাথে টিকতে পারেনি এবং সেখানেও কিন্তু এই সমস্যাগুলো রয়েছে, যে দর্শকের যাওয়া, প্রযুক্তির আগমন, হলিউডের ব্যাপক যে বিস্তার, সে কত সংখ্যায় আসতে পারছে, গুণগত ব্যাপার নিয়ে হয়তো আপনি অনেক কথা বলতে পারেন। এক পর্যায়ে দেখা যাচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন সেখানে এগিয়ে আসছে যে আমরা যৌথ বিনিয়োগে চলচ্চিত্র নির্মাণ করতে পারি কিনা। আপনি কিয়াসলোস্কির মতো লোককে দেখেন যে তিনি ওরকম যৌথ বিনিয়োগে ছবি তৈরি করতে পারছেন। তো এই বিষয়গুলো আমি ভারতের কথা এই জন্য তুলছি যে ভারত তখন যে পরিমাণে বিনিয়োগ করেছে বলিউডে এবং যেভাবে প্রযুক্তির বিকাশে সেখানে ঘটিয়েছে, যেটা ফাহমিদুল হকও বললেন, তার কারিগরি মান, তার আমি যদি একদম সহজ বাংলা বলি তার যে রং এবং তার যে উপস্থাপনা, এবং সবচেয়ে বড় কথা যে তার একটা গ্লোবাল রিচ আছে, তার যে ডায়াসপোরা, অর্থাৎ ভারতীয় যে ডায়াসপোরা, সেই ডায়াসপোরাটা কিন্তু খুব বড় আকারে, যেমন এই যুক্তরাজ্যে আছে, ইউরোপে আছে, যুক্তরাষ্ট্রে আছে, এইভাবে যদি দক্ষিণ আফ্রিকাতে আছে, আমি আফ্রিকান অন্যান্য অংশগুলো সহ বলছি। সো আমাদের সঙ্গে তাদের একটা মৌলিক পার্থক্য যেটা ঘটেছে, যে আমরা যে সময় পর্যন্ত ফাহমিদ বললেন যে একসময় আমরা স্বর্ণযুগ বলতাম, এটা আপেক্ষিক একটা আলোচনার বিষয়। স্বর্ণযুগ হতে এই কারণে বলতাম ভালো ছবি হতো, আমরা সবাই মিলে দেখতে যেতাম, চলচ্চিত্রের একটা বাজার ছিল, তারা একেবারে লোকসানে যেতেন না। কিন্তু আমাদের কিন্তু ওরকম গ্লোবাল অডিয়েন্স ছিল না ফিল্মের, যে কারণে যে ব্যাপক বাণিজ্য হবে, ওই জিনিসগুলো নিয়ে আমরা গবেষণা করব, সেই সুযোগটা আমাদের তৈরি হয়নি। কিন্তু ভারতীয় চলচ্চিত্র যে মুহূর্তে সে গ্লোবাল অডিয়েন্সের কাছে যেতে চায়, তার ডায়াসপোরার বাইরে চলে যেতে যাচ্ছে, তখন তার আয়োজনটা এত বিকাশ যে তার প্রভাবটা পড়ছে আমাদের ইন্ডাস্ট্রির উপরে। কিন্তু সেই প্রভাবটা মোকাবেলা করা, কিন্তু কিংবা তাকে যে একেবারে আমরা বলা যে ঠিক আছে ও যদি এরকম বানাই আমিও এরকম বানাতে পারবো, তা কিন্তু পারেনি। আমরা খারাপ কাজ কোনটা করেছি, ওরকম গান, ওরকম নাচ, ওখান থেকে কাটপিস করা, ওটার অনুকরণ করা, কিন্তু আমরা বাংলায় যদি বলি ওটার অনুবাদ করা, অনেকটা এরকম করে আমরা চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। টেকেনি শেষ পর্যন্ত, টিকছে না। আমি ডক্টর ফাহমিদুল হক আপনাকে একটু অন্য প্রসঙ্গে জানতে চাইবো আপনার কাছে। সেটি হচ্ছে যে একটা সময় দেখেছি যে বাংলাদেশে সাংবাদিকতা করতে যারা এসছেন তাদের সাংবাদিকতা বিষয়ে পড়ালেখার কোনো ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না, একটা একাডেমিক এক্সপোজার বলি আমরা, সেটা ছিল না। কিন্তু এখন বিপুল সংখ্যক ছেলেমেয়েরা তারা সাংবাদিকতা পড়ে সাংবাদিকতা করছে, গণমাধ্যমে কাজ করছে। এটি অনেক মানুষই জানতে চায় যে আসলে এই যে পড়ালেখা করে সাংবাদিকতায় আসাটা, সেটি সাংবাদিকতাকে একটা ইন্ডাস্ট্রি হিসেবে বলেন বা একটা ডিসকোর্স হিসেবে বলেন কতটুকু সমৃদ্ধ করেছে? দেখুন, আপনি যদি ইন্ডাস্ট্রির বিবেচনায় বলেন অবশ্যই পড়ে আসতে হবে, সেটা ইন্ডাস্ট্রির মানে মানের জন্য দরকার। আর যদি বলেন যে আপনি সাংবাদিকতার মাধ্যমে সমাজ পরিবর্তন করবেন, তাতে আপনার পড়াশোনাটার চাইতে জরুরি হলো আপনার রাজনৈতিক মতাদর্শটা। এখন ধরেন যে আমরা বরাবরই দেখেছি যে একজন লেখক একই সঙ্গে সাংবাদিক, একজন রাজনীতিবিদ একই সঙ্গে সাংবাদিক। কিন্তু আপনি এই সময়ে যখন এটা একটা ইন্ডাস্ট্রি হিসেবে দাঁড়াচ্ছে, তখন পড়াশোনাটা জরুরি, তখন কিছু স্কিলের ব্যাপারটা আসে। মতাদর্শ এখানে খুব জরুরি না। স্কিল হলো যে কিভাবে নিউজটা লিখতে হয়, কিভাবে নিউজ গ্যাদারিং করতে হয়, এই স্কিলটা জানা দরকার। এবং এটা এমন না যে এটা এক জায়গায় থেমে থাকে, এটা সদা পরিবর্তনশীল। সাংবাদিকতার ধরন পরিবর্তিত হয়ে যাচ্ছে। এখন সাইবার জার্নালিজমের যুগ এসছে, মাল্টিমিডিয়া জার্নালিজমের যুগ এসছে। এগুলো কিন্তু আপনি এমনি যে অন্য ডিসিপ্লিনের যে কেউ এসে কিন্তু পারবে না। আমরাও যেমন পাশাপাশি একই সঙ্গে এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আমরা আমাদের কারিকুলাম পরিবর্তন করতে থাকি। আমাদের বিভাগের সাংবাদিকতা বিভাগের কারিকুলাম যদি আপনি দেখেন, আপনার ব্রিটেনের যে কোনো মিডিয়া স্কুলের কারিকুলামের মতোই তার মান। কারণ আমাদের সেসব বিষয়ে আপডেট থাকতে হয়। অন্য অনেক ডিসিপ্লিনে সেটা জরুরি নাও হতে পারে, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, আমাদের হয়তো প্র্যাকটিসের জায়গায় পিছিয়ে আছে, ইনফ্রাস্ট্রাকচার, স্টুডিও, মানে এইসব জায়গায় পিছিয়ে আছি। কিন্তু তাত্ত্বিকভাবে আমরা পিছিয়ে থাকতে চাই না বা পারিও না। তো আমাদের সেই জিনিসগুলো আমরা আমাদের
শিক্ষার্থীদের দিয়ে থাকি। এখন সে এই জ্ঞান নিয়ে যখন সে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তখন তাকে অবশ্যই অন্য একটা ডিসিপ্লিনে একজন গ্র্যাজুয়েটের সঙ্গে আলাদা করে পাওয়া যাবে। ইভেন আগে এক সময় ছিল যে বলা হতো যে সিনিয়র জার্নালিস্ট যারা, তারা একজন ইয়াং গ্র্যাজুয়েটকে বলতো যে যা এসছো এখন ভুলে যাও, এখন আমাদের মতো করে কাজ করো। সেই বাস্তবতা এখনো কিছু মাত্রায় আছে, কিন্তু এখন দেখেন যে অধুনা যে মাধ্যমগুলো, স্পেশালি টিভি চ্যানেল, ইভেন এফএম রেডিও নিউজ অংশ এবং অনলাইন জার্নালিজমের যে ওয়েব বেসড যে জার্নালিজম, এই সব জায়গায় কিন্তু আমাদের গ্র্যাজুয়েটরা আসলে ডমিনেট করছে কি অর্থে, যে তারাই বেশি জব পাচ্ছে এবং চাকরিদাতা যারা তারাও বুঝতে পারছেন যে এদের দরকার আমার, কারণ কন্টেম্পোরারি যে চ্যালেঞ্জগুলো কাজের ক্ষেত্রে সেটা এরা কিছুটা জানে, যেটা অন্য ডিসিপ্লিনের শিক্ষার্থীরা তো জানার কথা না। একই প্রশ্ন আপনাকে একটু ঘুরিয়ে করতে চাই, সেটি হচ্ছে যে সাংবাদিকতার সঙ্গে রাজনীতির সচেতনতার কথা বলছিলেন ডক্টর ফাহমিদুল হক। আমরা দেখেছি যে একটা সময় বাম রাজনীতি যারা করতেন তাদের অনেকেই প্রখ্যাত সাংবাদিক, এবং সেটির পথ ধরে এখনো অনেকে বলার চেষ্টা করেন যে অনেক রাজনীতিবিদ আছেন বা রাজনীতির সঙ্গে সম্পৃক্ত অনেকেই আছেন যারা এমনভাবে তাদের পত্রিকা বা গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করেন, সেই উদাহরণ এখনকার বাস্তবতায় হয়তো প্রযোজ্য নয়। তাহলে এই যে রাজনীতির সঙ্গে সাংবাদিকতার যে সম্পর্কটা, সেটিকে আপনি কিভাবে ডিফাইন করবেন? মানে খুব বড় প্রশ্ন, এবং হয়তো আমরা ওই সময় পাবো না। আমি যদি খুব সাহস করে বলি, আমরা যে জেনারেশনটার কথা বলি যে যারা বাম রাজনীতি করতেন বা প্রগতিশীল রাজনীতি করতেন, এমনকি জাতীয়তাবাদী রাজনীতিও যারা করেছেন, এই যুক্তরাজ্যেও অনেকে হয়তো এখন বসবাস করেন যারা একসময় সাংবাদিক ছিলেন, আবার লেখক ছিলেন, আবার রাজনীতির সংশ্লিষ্ট তাদের ছিল। আমি বলি যে গত 100 বছর যদি আমরা একটা ধরি, বঙ্গভঙ্গের পর থেকেই তো গণমাধ্যমের কিন্তু একটা নতুন ধরনের মোড় নেয় আমাদের এই অংশে। এরা মূলত রাজনৈতিক বিষয়ক সাংবাদিকতাতে এক ধরনের স্পেশালাইজেশন আসছে, কারণ এর বাইরে তো আমরা এগোতে পারিনি। আপনি বঙ্গভঙ্গ বলেন, পরবর্তীতে আমাদের 47-এর কথা বলেন, 52 বলেন, 69 বলেন, 70 বলেন, আমরা এই দীর্ঘ দশকগুলো ধরে কিন্তু এক ধরনের পলিটিক্যাল রিপোর্টিং যেটাকে আমরা বলে থাকি, তার উপরে আমাদের একটা বিশ্বসাহিত্য জ্ঞান তৈরি হয়ে গেছিল। ফলে যে ব্যক্তি রাজনীতি করতেন, যিনি আবার লেখক ছিলেন, যেমন আমি উদাহরণ দিই, শহীদুল্লাহ কায়সার ধরে নেন, তার এক ধরনের রাজনীতির প্রতি তার একটা সংশ্লিষ্টতা ছিল, তিনি লেখক ছিলেন, আবার তিনি সাংবাদিকতা করতেন। জীবিতদের মধ্যেও এখন এরকম আছে। আমাদের মনে রাখতে হবে যে পরবর্তী সময় আমরা কি শুধু পলিটিক্যাল রিপোর্টিংটার উপরে সাংবাদিকতা টিকে থাকবে? তার সায়েন্স রিপোর্টিং লাগতে পারে, তার এগ্রিকালচারাল রিপোর্টিং লাগতে পারে, তার ফিল্ম রিপোর্টিং লাগতে পারে, তার কালচারাল রিপোর্টিং লাগতে পারে। এই যে অসংখ্য দিকগুলো তৈরি হয়েছে গত কয়েক দশকে, সেটা কিন্তু ওই সময়টা যথেষ্ট পরিমাণে আমি মনে করি অবহেলিত ছিল। তার কারণ হলো প্রাতিষ্ঠানিকভাবে এই জিনিসগুলোর সঙ্গে ইন্ডাস্ট্রির সম্পর্কটা তৈরি হয়নি। ফলে যে কথা ডক্টর ফাহমিদুল বললেন যে আমরা যখন গ্র্যাজুয়েট তৈরি করতাম বা আমরা যখন গ্র্যাজুয়েট হয়েছি, কে বলতো এগুলো কি হবে, এটা তো তুমি বইয়ের কিছু জিনিস শিখে আসছো কি করে সংবাদ লিখতে হয়। সাংবাদিকতা পড়তে যাওয়া কিন্তু শুধু ওই জিনিস না। যুক্তরাজ্যে 70-এর দশকের একটা বড় বিতর্ক ছিল যে জার্নালিজমটা পড়ার জন্য বিশ্ববিদ্যালয়ে যাওয়ার দরকার আছে কিনা। কমিউনিকেশনের কথা আলাদা, গণমাধ্যমের সম্পর্কে তুমি অধ্যয়ন করতে পারো। তারা বলতো তুমি ডিপ্লোমা নাও, তুমি পলিটেকনিকে যাও, তুমি অন্য কোনো হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স যে জায়গাতে আছে সেখানে তুমি যাও, তুমি এখানে কেন যাচ্ছ? ভারত যখন সাংবাদিকতা অনার্স দিচ্ছে তার অনেক আগে থেকে কিন্তু আমরা দিচ্ছি, বা পূর্ব পাকিস্তান দিচ্ছে, অনেক পুরনো কিন্তু আমরা। কিন্তু ওই জায়গাটা যদি আপনি আলোচনায় আসেন যে তাহলে কি করব, মানে আমার কি আসলে গ্র্যাজুয়েট দরকার নেই সাংবাদিকতা নাকি দরকার আছে, আপনি যদি আগের ওই আলোচনায় চলে যান যে পলিটিক্যাল রিপোর্টিং, তাহলে আমার দরকার নাই, আমি যে কোনো একটা বিষয় থেকে পড়ে আমি গুরু ধরে শিখে যেতে পারি। তো আজকের অবস্থায় মনে করতাম আমাকে যে বিশেষায়িত জ্ঞান দরকার, প্রযুক্তির যে ধারণা দরকার, এবং কনভার্জেন্স যেখানে যাচ্ছে, যে গ্র্যাজুয়েটকে আমরা বের করছি একই সঙ্গে সে প্রিন্টে কাজ করবে, একই সঙ্গে সে রেডিওতে কাজ করবে, টেলিভিশনে কাজ করবে, ওয়েবে কাজ করবে, এইরকম যদি একটা ইন্ডাস্ট্রি হিসাবে আপনি গণমাধ্যমকে দেখেন, তাহলে কিন্তু আমি যে কোনো বিষয় পড়ে এলাম, সাংবাদিকতায় আমার অন্য কোনো ধরনের প্রাতিষ্ঠানিক কোনো ডিগ্রি নাই, আমি মনে করি এটা বাস্তবসম্মত না। তবে আমাদেরও সীমাবদ্ধতা আছে। আমরা যদি মনে করি তাকে কেবলমাত্র অনার্স এবং মাস্টার্স করতে হবে, এটা আবার ঠিক না। হয়তো সেখানে তার ডিপ্লোমা করা প্রয়োজন হতে পারে, এবং সেখানে গিয়ে আবার পরবর্তী আবার অন্য বিষয় থেকে যে আসবেন না তা না। কিন্তু যেমন দেখেন আমাদের ওই সুযোগটা আমাদের দেশে নাই, যে আপনি যেমন ইংরেজি সাহিত্য অধ্যয়ন করেছেন, পরবর্তীতে এই দেশে এসে আবার আপনি মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন বা জার্নালিজম পড়েছেন। এমন তো হতে পারতো যে আপনি ঢাকাতেই মাস্টার্সটা আপনি করতে পারতেন জার্নালিজমের উপর, এবং তারপর আপনি যোগদান করতে পারতেন। এই সুযোগটা আমরাও তৈরি করতে পারিনি। আমাদের ওই হাতে কলমে জায়গা বা ল্যাব বেসড জায়গাটার একটা সীমাবদ্ধতা আছে। আর যে কথাটা বলে এই প্রসঙ্গে ফাহমিদ যেটা বললেন, ডাক্তারকে তো আপনি ডাক্তারি না পাশ করে ইন্ডাস্ট্রিতে নেন না, আইনজীবীকে তো আপনি আইনজীবীর ওই নির্দিষ্ট ডিগ্রি ছাড়া আপনি তাকে নেন না। এটা যদি একটা বিশেষায়িত দিক হয়, যেখানে এথিক্স জড়িত, মানুষের জীবন মরণ জড়িত,
আপনার আমার বিশ্লেষণ জড়িত, আপনার আমার এক ধরনের শিক্ষা জড়িত, যে কথা আপনি শুরুতেই বলেছিলেন এই আলোচনা অনুষ্ঠানে। সেখানে কি আমি যে কোনো একজন গ্র্যাজুয়েটকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসবো? এবং যখন তার নিরাপত্তার প্রসঙ্গ আসে, বিশেষ করে ওয়েজ বোর্ড দেওয়ার প্রশ্ন আসে, তার বেতন কি হবে, কাঠামো কি হবে, অন্যান্য চাকরির সাপেক্ষে তার অবস্থান কি হবে, তখন তো অবশ্যই আমি দেখতে চাইবো যে ন্যূনতম তার একটা ডিগ্রি, সেটা অনার্স হোক, মাস্টার্স হোক বা ডিপ্লোমা হোক, কিংবা কোনো ধরনের অ্যামেচার কোনো প্রতিষ্ঠান থেকেই হোক, সেটা বোধহয় তার থাকাটা প্রয়োজন। ধন্যবাদ শামীম রেজা এবং ডক্টর ফাহমিদুল হক। প্রিয় দর্শক, আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাবার। বিজ্ঞাপন বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি জনতার মঞ্চ অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি জনতার মঞ্চ অনুষ্ঠানে। যারা এইমাত্র আমাদের এই অনুষ্ঠান দেখবার জন্য টেলিভিশন সেটের সামনে বসেছেন, তাদের জন্য জানাচ্ছি যে আজকের এই পর্বে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ডক্টর ফাহমিদুল হক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়, এবং আরেকজন জনাব শামীম রেজা, তিনিও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক, সাবেক বিতার্কিক। আমি ডক্টর ফাহমিদুল হক, আপনার কাছে যে বিষয়ে কথা বলছিলাম সেখান থেকে একটু সরে এসে বলতে চাইব যে আপনার পর্যবেক্ষণ অনুযায়ী বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে সাংবাদিকতার যে কারিকুলাম, যেটা নিয়ে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন, সেই কারিকুলামের সঙ্গে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, আমি অ্যাজ এ হোল বলছি, ওয়েস্টার্ন একাডেমিতে আপনি দেখেছেন এদের কারিকুলাম কিভাবে ডেভেলপ করে, এবং আপনারা যে কাজে এখানে এসছেন যুক্তরাজ্যে, সেটিরও একটা ফোকাস হচ্ছে এটি, যে কারিকুলাম কিভাবে ডেভেলপ করতে হয়। তো সেই জায়গাটিতে আমরা কতটুকু পিছিয়ে আছি বা কতটুকু দূরবর্তী অবস্থানে আছি? আমি বলতে চাই যে কনসেপচুয়ালি আমরা যে খুব বেশি পিছিয়ে আছি তা না, কিন্তু সেটার সাংগঠনিক জায়গায় যদি বলেন যে এটা কিভাবে তৈরি করা হচ্ছে, কারিকুলামটা কি পদ্ধতিতে কারিকুলামের ডেসক্রিপশন করা হচ্ছে, কিংবা কি পদ্ধতিতে সেই কারিকুলামকে ফলো করা হচ্ছে, সেই জায়গায় পদ্ধতিগত কিছু পার্থক্য আমি দেখেছি। যেমন ধরুন যে আমরা যখন কারিকুলাম ডেভেলপ করি, ওইটা খুব বেশি আমাদের সিলেবাসে খুব বেশি বিস্তৃত বর্ণনা থাকে না, কিন্তু এদের সিলেবাসে আমি দেখছি যে ওই কোর্সটির উদ্দেশ্য এবং ওই কোর্সটির কী কী টপিক থাকবে এবং রিলেটেড ম্যাটেরিয়াল কী, এবং প্রয়োজনে সেই ম্যাটেরিয়ালগুলো সঙ্গে দিয়ে দেওয়া, এইভাবে একটা কারিকুলাম এখানে ডেভেলপ করা হয়, যেন একজন শিক্ষক যিনি এই মুহূর্তে পড়াচ্ছেন, তিনি যদি কোনো কারণে সেখান থেকে সরে যান, অন্য কোথাও চলে যান, আরেকজন এসেও যেন তিনি সেই জিনিসটা আগের মতো করেই পড়াতে পারেন। একটা মানে বেশ সুস্পষ্ট এবং পরিষ্কার একটা গাইডলাইনের মতো সেখানে থাকে। কিন্তু আমাদের কারিকুলামে আমরা সিলেবাসে শুধু সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকে এবং রিলেটেড বইগুলোর একটা তালিকা থাকে, এবং আমাদের এখানে আবার অত রিজিডিটি নেই, একটা স্বাধীনতা আছে যে একজন চলে গেলেন, তিনি একভাবে পড়াতেন, আরেকজন আসলেন, তিনি হয়তো ভাবলেন যে আমি একটু নতুন ডাইমেনশন নিয়ে পড়াবো। এইটার একটা সুবিধাও আছে যে ফিক্সড কারিকুলামের ব্যাপারে এক ধরনের যে মানে বাধা ধরা ব্যাপার থাকছে, আর এটার সুবিধা হলো যে আমি যদি মনে করি যে কন্টেম্পোরারি সময়ে এই কোর্সটির আরও নতুন নতুন ডাইমেনশন আমি যুক্ত করতে চাই, তাহলে সেই সুযোগটাও থাকছে। শামীম রেজা, একই বিষয়। আপনি শুরুতে একটা কথা বলেছিলেন যে কারিকুলাম তৈরির প্রক্রিয়া, এইটাই খুব গুরুত্বপূর্ণ বিষয়, যেটা ডক্টর ফাহমিদুল হক বলার চেষ্টা করেছেন যে আমরা হয়তো 5 বছর 7 বছর পর পর কারিকুলামটা বদলানোর সুযোগ পাই। এখন পাবলিক ইউনিভার্সিটিতে কিন্তু কারিকুলাম বদলানো খুব কঠিন কাজ না। আপনি আপনার একাডেমিক কাউন্সিল এটা অনুমোদন করবার পরে এটা আপনি মোটামুটি কাজে লাগাতে পারেন, ইউজিসির অত বিধিনিষেধ নাই। এই তৈরি করার প্রক্রিয়াটা যেটা ঘটে, যেটা পশ্চিমে ঘটে, আমি যুক্তরাজ্যের উদাহরণ দিই, যেমন আমরা কাজ করছি গোল্ডস্মিথস কলেজের সঙ্গে এই ধরনেরই গণমাধ্যম এবং ক্লাইমেট চেঞ্জ যেটাকে আমরা বলি, এই সম্পর্ক নিয়ে এই বিষয়ে কিন্তু তাদেরও কোনো কোর্স নাই। এমনকি লন্ডন স্কুল অফ ইকোনমিক্স আজকে ছিলাম, যেখানে আপনিও ছাত্র ছিলেন এবং গ্র্যাজুয়েশন করেছেন, তারা বলছে তাদেরও নাই। আমরা কিন্তু ঢাকায় বসে চিন্তা করছি। সুতরাং দেখা যাচ্ছে যে 3টা এত বড় বড় প্রতিষ্ঠানের কারণ নাই, কিন্তু আমরা কিন্তু ধারণায় পিছিয়ে নাই। এখন এদের সঙ্গে আমাদের পার্থক্যটা হলে এরা যখন এটা করে তখন তার যে নিড অ্যাসেসমেন্টটা, যে আমার যে গ্র্যাজুয়েটটা যে জায়গাতে কাজ করবে, আমি যদি একটা কোট আনকোট মার্কেট শব্দটা ব্যবহার করি, যে যুক্তরাজ্যের বাজারে কিংবা ইউরোপিয়ান প্রেক্ষিতে, সেখানে তার কি কি জিনিস প্রয়োজন হতে পারে,
আমাকে কি কি ধরনের রিসোর্স আনতে হতে পারে। আমি এখানে এমন হতে পারে শিক্ষক আনতে পারি, সাংবাদিক আনতে পারি, একজন অ্যাক্টিভিস্ট আনতে পারি যিনি পরিবেশ নিয়ে কাজ করছেন। এই সমন্বয় করাটা আমাদের জন্য খুব কঠিন হয়ে পড়ে। এখন আমাদের সুনির্দিষ্ট কোনো বাজেট নাই। আমরা যখন সিলেবাস তৈরি করি বা কোর্স আউটলাইন ডেভেলপ করি, এটা আমাদের কাছে মনে হয় যে শিক্ষক আছেন, আপনাকে বা আমাকে একটা কোর্সের দায়িত্ব দেওয়া হলো, আমরা কয়েকটা প্যারাগ্রাফ লিখলাম, কিছু বই সংগ্রহ করলাম, এই যে সম্পর্কিত ধারণাগুলো একত্রিত করলাম। এরা ওইভাবে দেখে না। এরা একটা কোর্স তৈরি করতে কয়েক বছর নিয়ে নিতে পারে, দীর্ঘদিন ধরে, তারপরে তারা এটা দাঁড় করায়। এখন একটা হলো যে আমাদের ওই সম্পদ থাকে না, আমাদের এই সময়টা থাকে না। সুতরাং যেটা ডক্টর ফাহমিদুল বললেন যে ধারণা আছে চমৎকার এবং সেটা বিশ্বমানের, কিন্তু আমরা ওটা পেরে উঠি না। আর একটা জিনিস আমাদের যেটা হলো স্ট্রিমিংটা নাই। আমি চাইলে তাকে আলাদা আলাদা ডিগ্রি দিতে পারি না। যেমন ধরেন এই মুহূর্তে গোল্ডস্মিথস এবং আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের MA পর্যায়ে বা পোস্ট গ্রাজুয়েশন যেটাকে আপনারা বলেন, সেখানে মাত্র একটাই ডিগ্রি, ম্যাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম। আমরা এখন আপ্রাণ চেষ্টা করছি জার্নালিজমটা একটা দিকে যাক, ম্যাস কমিউনিকেশনটা আর একটা দিকে যাক। গোল্ডস্মিথস ডিগ্রি দেয় 14টা বিষয়, তার আন্ডার গ্রাজুয়েট অন্তত 14টাতে, মাস্টার্স ওরকম তার একাধিক বিষয়। তা এটা কিন্তু তার মানে এই না যে অতজন শিক্ষক, স্ট্রিমিংটা সে ভাগ করতে পারে। এই স্ট্রিমিং ভাগের সঙ্গে আবার রিক্রুটমেন্টটা জড়িত। ডক্টর ফাহমিদুল বা আমরা যখন যোগদান করেছি তখন আমাকে কিন্তু বলা হয়নি যে আপনি কি টেলিভিশন বিশেষজ্ঞ, রেডিও বিশেষজ্ঞ না পত্রিকা বিশেষজ্ঞ। আমরা একটা জেনারেল ধারণার উপরে আসছি। আর আপনি যখন এখানে লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে বা গোল্ডস্মিথসে কি বা স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের শিক্ষক নিচ্ছেন, আপনি বলেই নিচ্ছেন যে জনাব শামীম রেজা কি বলবেন, আপনি এই বিষয়টা নিয়ে আসবেন। আমি প্রক্রিয়াটা বোঝানোর চেষ্টা করছি, যে কারণে সে ওইভাবেই গড়ে তোলেন তার বিষয়টা, তার নেটওয়ার্কটা, তার বিশ্ব সাহিত্য যে ম্যাটেরিয়ালগুলো। তো আমরা সেক্ষেত্রে হয়তো আপনি বলতে পারেন যে খুব পিছিয়ে আছি তাও বলা যায় না, আবার ঠিক এদের সমানভাবে আছি তাও কিন্তু বলা যায় না। এবং খুব বড় স্কুল যদি দেখেন, কলম্বিয়া স্কুল অফ জার্নালিজম, পৃথিবীর খুব লিডিং জার্নালিজম স্কুল, সেও কিন্তু আপনার এই পর্যায়ে আপনি ওরা যেটাকে গ্র্যাজুয়েট বলে, আপনারা পোস্ট গ্রাজুয়েশন বলেন, সেখানে 3টা স্ট্রিমের বেশি কিন্তু সে ডিগ্রি দেয় না। পলিটিক্যাল রিপোর্টিং, তার স্পোর্টস রিপোর্টিং, সায়েন্স রিপোর্টিং, এরকম কয়েকটা বিষয় আছে। এইটা সে ধরে নেয় যে আমি দীর্ঘদিন ধরে তৈরি করেছি এবং এত সহজ না যে আমি কালকেই গিয়ে আর একটা নতুন বিষয় এখানে তৈরি করলাম। সুতরাং আমার মনে হয় যে আমাদের অবস্থাটা বোধহয় একটা মধ্যবর্তী জায়গাতে আমরা আছি, যে ধারণাগতভাবে আমরা মোটেই পিছিয়ে নাই। প্রযুক্তির কল্যাণে বলেন বা এই গমনাগমনের কারণে হোক বা আসা যাওয়ার ক্ষেত্রে, মিথস্ক্রিয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট এগিয়ে আছি এবং এই বিতর্কগুলোর সঙ্গেও আমরা সম্পৃক্ত, আমরা জানি, সচেতন। কিন্তু ওই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওই প্রক্রিয়ার ব্যাপারটা, কিছু সম্পদের বিষয় রয়েছে এবং কিভাবে আমরা সাপোর্টটা রয়েছে, এবং এখানে কিছুটা রাষ্ট্রের সঙ্গে পাবলিক প্রতিষ্ঠানগুলোর যোগাযোগ সম্পর্ক, বা আমরা কিভাবে আমাদের এই বিষয়গুলোকে ভবিষ্যতে নিয়ে যাব বা দেখি, এই পরিকল্পনাগুলো অনেক ক্ষেত্রে জড়িত বলে আমার কাছে মনে হয়। ডক্টর ফাহমিদুল হক, আপনার কাছে জানতে চাইব, গত শতাব্দীর শেষ দশকে আমরা দেখেছিলাম, শেষ দশকের শেষ সময়টাতে দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি প্রবল ছাত্র আন্দোলন হয়েছিল বেতন বৃদ্ধির প্রতিবাদে, এবং সেটির সঙ্গে আসলে বর্তমান সময়ে যুক্তরাজ্যে যে টিউশন ফিসের যে বৃদ্ধি, সেটিকে আমি তুলনা করছি না, কিন্তু একটা বিষয় হয়তো আপনি লক্ষ্য করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে তার যে বাস্তবতা এবং তার যে উদ্দেশ্য, সেটির সঙ্গে কিন্তু পশ্চিমের এই বিশ্ববিদ্যালয়গুলোর টিউশন ফিস, এটির একটি পার্থক্য রয়েছে। সামগ্রিকভাবে আপনার পর্যবেক্ষণটি জানতে চাইব যে বাংলাদেশের মতো গরিব দেশ থেকে যেসব মেধাবী ছেলেমেয়েরা আগে পড়ালেখা করতে আসতো, সেই আশার যে প্রবণতা বা সেই আশার যে সুফলগুলো আমরা পেতাম, সেটি কতটুকু ব্যাহত হবে এই বেতন বৃদ্ধির প্রতিবাদে? আপনি যেহেতু এই সময়টাতে আন্দোলনের সময় এখানেই ছিলেন, দেখেছেন কাছ থেকে। হ্যাঁ, ওই দিনে আমরা দুজনেই ওই ঠিক পার্লামেন্ট হাউসের ওখানে গিয়েছিলাম। ভাঙচুরের সময়টা আমরা ওখানে ছিলাম, সেটা একটা ঠিক আমাদের এক ধরনের ইতিবাচক সমর্থনও ছিল, কারণ এটা আমাদের সরাসরি আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির সঙ্গে এক ধরনের যুক্ততা আছে। কারণ আপনি জানেন যে বাংলাদেশ থেকে আমরা যারা একাডেমিক ইয়াং ইন্টেলেকচুয়ালস, গবেষক, তাদের একটা বিরাট অংশই লন্ডনে পড়তে আসে, এবং বাংলাদেশে লন্ডনের বা ইউকের ডিগ্রির একটা ভালো মূল্যায়ন আছে, এটা একটা ঐতিহাসিক ব্যাপারও আছে। তো যেটা আমি লক্ষ্য করলাম যে ওই ঢাকার ছাত্র আন্দোলনেও প্ল্যাকার্ডে যা লেখা থাকে, এখানেও ঠিক তাই দেখলাম, যে শিক্ষা পণ্য নয় অধিকার। এখানেও দেখলাম অনেক কিছু ছবিও তুলেছেন, এখানেও দেখলাম এডুকেশন ইজ রাইট নট এ কমোডিটি। তো একটা বেসিক জায়গায় মিলটা তো আছেই, কিন্তু কিছু অমিলেরও ব্যাপার আছে। যেমন ধরুন যে এখানে টিউশন ফি অনেক হাই, আমাদের দেশে টিউশন ফি একটি কৃষকের ছেলেও বা মেয়ে এখনো এসে পড়তে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এখানে অত্যন্ত গরিবের পক্ষে ইতিমধ্যে যা দাঁড়িয়েছে, একসময় এখানে
টিউশন ফি লাগতো না, একবারে শূন্য ছিল, পরে ধীরে ধীরে টিউশন ফি যুক্ত করা হয়েছে এবং এখন যে অবস্থায় আছে অত্যন্ত গরিব একজনের পড়ার পক্ষে এখানে আন্ডারগ্রেড পড়া মানে প্রায় অসম্ভব। এখন এই পর্যায়ে যে বৃদ্ধিটা হবে সেটা এখানকার সম্ভাব্য গ্র্যাজুয়েটদেরও সরাসরি প্রত্যক্ষ প্রভাব পড়বে। এই জন্য এই আন্দোলনটা হয়েছে আমি দেখলাম এবং পত্রিকা করে জানলাম এটি হলো ব্রিটেনের ইতিহাসে 4র্থ বৃহত্তম ডেমনস্ট্রেশন। ইরাক যুদ্ধটা ছিল সবচেয়ে, ইরাক যুদ্ধ বিরোধী আন্দোলনটা। তো এত মানুষ এখানে যুক্ত হয়েছে কারণ এটা একেবারে সরাসরি তাদের জীবন, শিক্ষা, জীবিকা, অধিকার এগুলোর সঙ্গে একটা যুক্ত ব্যাপার আছে। কিন্তু এইটার প্রভাব আমাদের দেশের, আমি যেটা শুরুতেই বললাম, সেখানেও পড়বে। কারণ আমাদের ধরুন যে একজন গবেষক বা একজন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক, তার উচ্চশিক্ষার প্রয়োজন রয়েছে এবং তিনি এখানে আসতে চান। স্কলারশিপের মাধ্যমে আসলে তো খুবই ভালো, সেটা খুব সামান্য স্কলারশিপ এখন পর্যন্ত দেওয়া হয় সারা বছরে, মানে হাতে গুনে কয়েকটা স্কলারশিপে ইউকেতে পড়তে আসেন গবেষকরা। আর একটি বিরাট অংশে আসেন সেলফ ফিনান্সে। এই সেলফ ফিনান্সের যে ব্যাপারটা, এটা তিনি নানাভাবে জোগাড় করেন। একজন মধ্যবিত্ত ব্যাকগ্রাউন্ডের মেধাবী মানুষ নানা স্যাক্রিফাইসের মধ্য দিয়ে ধার কর্য করে তিনি এখানে পড়তে আসেন। কিন্তু এটা যদি এতটাই বেশি হয় যেটা মানে ধার করেও কুলাবে না বা সম্পত্তি বিক্রি করেও কুলাবে না, তখন তো এটা প্রায় অসম্ভব ব্যাপার হয়ে গেল। তাহলে আমাদের ওই যে এখান থেকে উচ্চ শিক্ষা বা অ্যাডভান্স নলেজ নিয়ে ফিরে যাওয়ার যে ব্যাপারটা, সেটা পুরোপুরি প্রায় বন্ধ হবার জোগাড় হবে। হয়তো কেউ কেউ আসবেন, তারা আসবেন হয়তো এমন বিত্তশালী পরিবার থেকে যাদের এখানে তার সুনির্দিষ্ট একাডেমিক গোলও নাই। তিনি হয়তো এখানে এসে একটা ডিগ্রি নেবেন, আবার ফিরে যাবেন, গিয়ে হয়তো বাবার ব্যবসায় যুক্ত হবেন। তার এই স্কলারশিপটা ঠিক একাডেমিক ক্ষেত্রে আর মানে হবে না, কি বলে যে কন্ট্রিবিউশনটা আমরা দেখতে পাবো না। শামীম রেজা, একই বিষয়। আমি যেটা বললাম, আমার ব্যক্তিগতভাবে দুইটা বিষয় পর্যবেক্ষণের সুযোগ হয়েছে। যেমন আফগানিস্তানে যখন আক্রমণ হয় বা টনি ব্লেয়ার যখন ডসিয়ে পড়তেন, তখন আমি লন্ডন বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্কুলে ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের আমরা নিজেও ওই মিছিলে অংশ নিয়েছি, এবারেও সেটা দেখলাম। তো সেটাও ভালো হলো যদি ঐতিহাসিক বিষয় পর্যবেক্ষণ করেন। দেখেন বলবেন, এখানে যারা পড়তে আসে মূলত কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আসে না, কম। সেটা যারা হয়তো ইংরেজি মাধ্যমে পড়ছেন তাদের কেউ কেউ আসছেন, এখানে পড়তে আসছে কিন্তু স্নাতকোত্তর পড়ছে এবং একটা বিশেষায়িত জ্ঞানের জন্য। আমরা সবসময় মনে করি এই পড়তে আসাটা বোধহয় শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বা গবেষকদের জন্য, তা কিন্তু না। একজন আমলার জন্য উচ্চশিক্ষা প্রয়োজন এবং অসংখ্য think ট্যাঙ্ক আছে দেশে, অসংখ্য গবেষণা প্রতিষ্ঠান আছে, প্রত্যেকের জন্য কিন্তু উচ্চশিক্ষাটা আমাদের দেশে প্রয়োজন। সেটা যে আমাদের শিক্ষার মানের কারণে শুধু তা না, একটা ওয়েস্টার্ন এক্সপোজার আমরা সবসময়ের জন্য চাই যে সাম্প্রতিকতম জ্ঞানটা আমরা লাভ করব। আমরা 1 দশক আগে যখন পড়াশোনা করেছি এখানে, তখন প্রায় 10,000-এর কাছে টিউশন ফিস আমার মনে আছে। কিন্তু তখন এই বিনিময় হার যেটা পাউন্ডের সঙ্গে টাকার ছিল, সেটা কিছুটা হলে পারা যেত। তারপরে মনে আছে আমরা যে টাকা সরকারি বৃত্তি পেতাম, ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ অফিসে টাকা পড়েছি, সেটাও খুব কঠিন হতো এখানে চলা, কোনো রকম সাবলেট নিয়ে আমরা থেকেছি একা মানুষ। আজকের দিনে জিনিসটা চিন্তা করুন যে একজন শিক্ষক ধরে নেন, তরুণ শিক্ষক কিংবা তরুণ গবেষক, তিনি নিজের খরচে কোনো রকমে জোগাড় করে এখানে এসে পড়াশোনা করবেন, তার পক্ষে এটা প্রায় অসম্ভব। এখানে যে পরিমাণ এখন বলা হচ্ছে যে দ্বিগুণ হবে, সে দ্বিগুণের যে পরিমাণটা এবং এখন পাউন্ডের সঙ্গে আমাদের টাকার যে বিনিময় হার এবং একই সঙ্গে তার চলাফেরার টাকাটা আপনাকে ধরতে হবে, যেটাকে আমরা মেনটেন্যান্সটা বলছি, সেই টাকাটা কে দিতে পারবেন? আমরা যারা উচ্চশিক্ষা নিতে আসতাম তার কিন্তু দুটো দিক আছে। এক ধরনের শিক্ষার্থীর উচ্চশিক্ষা নিতে এসে এখানে আবাসন চান বা অভিবাসনে থেকে যেতে চান, তাদেরকে নিয়ে কিন্তু আমাদের অতটা চিন্তা নাই, কারণ তিনি যে পরিমাণ টাকা এখানে দেবেন সেই পরিমাণ টাকা হয়তো পরবর্তীতে তিনি কোনোভাবে এটা উঠিয়ে নিতে সক্ষম হবেন। এটা যদি প্রফেশনাল ডিগ্রি হয়, যেমন ধরেন আপনি বার করতে আসছেন বা আপনি ব্যারিস্টার হয়ে ফিরে গেলেন, আপনারও কিন্তু সেই সুযোগ আছে। আমি কোনো পেশাকে ছোট বা বড় করছি না। আপনি চিকিৎসক হিসেবে যদি টাকা এখানে ইনভেস্ট করেন, আপনি ফিরে গিয়ে কিন্তু সেটা এক ধরনের পুষিয়ে নেওয়ার আপনার সুযোগ থাকবে। এইগুলো তো তিনটাই তো একমাত্র বিষয় না, এর বাইরে যে আমরা অন্তত 100টা বিষয়, কৃষিতে হোক, প্রকৌশলের ক্ষেত্রে হোক, এবং বিশেষ করে হিউম্যানিটিজ এবং সোশ্যাল সায়েন্সেস, যেটা আপনি জানেন যে গ্লোবালাইজেশনের কারণে এমনি এই সোশ্যাল সায়েন্স এবং লিবারাল আর্টসগুলো আমাদের মতো দেশগুলোতে সাংঘাতিকভাবে এক ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। তো আমাদের একটাই জায়গা ছিল, এই জায়গাগুলোতে আমরা আসতাম, স্বল্প সময়ে এখানে ডিগ্রিটা হয়, আমরা যদি তুলনা করেন কানাডা বা যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ব্যাপার ছিল। এইভাবে যদি এখন এই শিক্ষার খরচ বেড়ে যায়, যেটা ঘটবে, ফাহমিদ যেটা বললেন যে ধনিক শ্রেণীর যারা তারা আসতে পারবেন, তিনি ফিরে গিয়ে কি ব্যবসা করবেন সেটা তার ব্যাপার। অনেকে এখানে আবাসনও নিতে বা অভিবাসন নিতে আগ্রহী হবেন। বাকি যারা, আমি তো 1 কোটি টাকা খরচ করতে পারবো না, আমি তো আমার সারা জীবনের আমার বিশ্ববিদ্যালয়ের চাকরিতে আমি 1 কোটি টাকা পাবো না, তাহলে আমি টাকাটা তো সংগ্রহ করতে পারবো না,
সংগ্রহ করে আনাটাও আমার জন্য বাস্তবসম্মত হবে না। এখন এই চিন্তাটা আমি মনে করি এই মুহূর্তে, এই চিন্তা তো ব্রিটেনের না, এই চিন্তাটা করা উচিত আমাদের মতো দেশগুলোর সরকারের এবং মন্ত্রণালয়ের। আমি আপনাকে উদাহরণ দিতে পারি, মালয়েশিয়ার সুনির্দিষ্ট নীতিমালা আছে এটার জন্য, যে তার এই ধরনের শিক্ষার্থীরা যখন এখানে আসবেন সেটা 10,000 পাউন্ড থেকে 20,000 পাউন্ডে গেলেও শিক্ষার্থীর ক্ষতি হচ্ছে না। আপনি এখানে নিজেও আপনি এলএসএতে পড়ার সময় দেখেছেন যে ভারতীয়দের জন্য বিভিন্ন ধরনের বৃত্তি আছে। আমরা সোয়াসে পড়ার সময় দেখেছি ভারতীয়দের বৃত্তি আছে, পাকিস্তানের জন্য বৃত্তি আছে, বিভিন্ন মেয়াদে ডিগ্রির জন্য আছে, স্বল্পকালীন গবেষণার জন্য আছে। এই মুহূর্তে আমি এই আপনার অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান জানাব যে এখানে যারা প্রবাসী বিদ্যোৎসাহী আছেন বা যে দেশের জন্য ভালো চিন্তা করেন, তাদের মনে রাখতে হবে যে এর অত্যন্ত বড় একটা প্রভাব পড়বে কিন্তু আমাদের শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের উপরে না। এই যে আজকে আমরা দুজন এখানে আলাপ করছি, কিছুটা হলেও হয়তো আমরা উচ্চশিক্ষার সুযোগ পেয়েছি বাইরে, আমরা এখন চিন্তা করছি আমাদের যে তরুণ শিক্ষক তিনি এই সুযোগটা পাবেন কিনা আদৌ এখানে। অন্যান্য বৃত্তি এটা কোনো গণনার মধ্যেই না, এত পরিমাণ কমে গেছে ব্যাপারগুলোতে। আমার যে গবেষক সে উচ্চশিক্ষার সুযোগটা পাবে কিনা, আমার একজন তরুণ আমলা তিনি গবেষণার সুযোগটা পাবেন কিনা। এই না হলে তো আমি আমার দেশের যে মানুষ নির্মাণ, আমার যে দক্ষতা তৈরি, সেটা কিন্তু আমি পারবো না। সুতরাং এখানে যারা আছেন আমি মনে করি তাদেরও এগিয়ে আসতে হবে যে আমরা যদি এই ধরনের ট্রাস্ট করতে পারি, ফান্ড করতে পারি সরকারের সঙ্গে যৌথভাবে, বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যৌথভাবে, যে স্বল্পকালীন গবেষণা হতে পারে, ডিগ্রির জন্য হতে পারে, সেটা পুরোপুরি না হোক, কিছু যদি এখান থেকে সংগ্রহ করা যায়, কিছু যদি তার প্রতিষ্ঠান তাকে দেন, সরকার কিছু দেন, নিজেও তিনি কিছু বিনিয়োগ করলেন, আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই মুহূর্তে এই বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা শুরু করা। এবং আপনার অনুষ্ঠানের মাধ্যমে আবারও আহ্বান জানাবো এখানে যারা শিক্ষিত আছেন, প্রতিষ্ঠিত আছেন, যে তারা যদি আগ্রহী হন আমরা তাদের সঙ্গে সমঝোতা স্মারক করা এবং গোল্ডস্মিথসের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা আমরা এই ধরনের একটা কথাও বলেছি ইতিমধ্যে, যিনি ওয়ার্ডেন গোল্ডস্মিথসের, যে আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের বিভাগের কথা বলছি পক্ষ থেকে একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করতে পারি যে আমাদের কোনো গবেষক আসলে তিনি যেন টিউশন ওয়েভার যেটাকে আমরা বলি, সেটা এখনো নিশ্চিত না, আমরা প্রস্তাব দেব তারা কিভাবে দেখবেন। কিন্তু ব্যাপারটা আসলেই বিশেষ করে প্রযুক্তি শিক্ষা এবং যে দুটোর কথা বললাম আমরা তিনজনই এখানে লিবারাল আর্টস, হিউম্যানিটিস বা সোশ্যাল সায়েন্সেস, এটা ছাড়া আমাদের মতো ট্রানজিশনাল সোসাইটিগুলো কিন্তু উঠতে পারবে না পরের ধাপে। এবং সেটা এখানে কোনো অবস্থাতে 16,000 বা 20,000 পাউন্ড দিয়ে শুধু পড়ার খরচ, অন্যান্য খরচের কথা বাদ দিলাম, এটা প্রায় অসম্ভব হয়ে পড়বে। এবং আমাদের সবার বোধহয় এই বিষয়টা নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে এবং সামাজিক পর্যায়ে, রাজনৈতিক পর্যায়ে আলোচনার সুযোগ রয়েছে। আমি অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর ফাহমিদুল হক, আপনার কাছে জানতে চাইব শিক্ষক রাজনীতি নিয়ে আপনার ভাবনা। মানে দুটো দিক আছে, একটা হচ্ছে প্রথম কথা যে শিক্ষক রাজনীতিকে আপনি নীতিগতভাবে কিভাবে দেখেন, আরেকটি হচ্ছে শিক্ষক রাজনীতির যে ধারা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে সেটি নিয়ে আপনার মূল্যায়ন কি? এই প্রশ্নটি খুব কঠিন প্রশ্ন। শিক্ষকদের রাজনীতি করার অধিকার থাকবে, তারা রাজনীতি করতে পারবেন, রাজনীতি একটা মানে বেসিক রাইট সবার জন্যই। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলোর অধিকার তো থাকতেই হবে, কারণ হলো ঐতিহাসিকভাবে শিক্ষকরা অগ্রবর্তী, বিশেষ করে রাজনৈতিক পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষকরা অগ্রবর্তী ভূমিকায় ছিলেন, পাশাপাশি শিক্ষার্থীরাও ছিলেন। এমনকি এই যে সাম্প্রতিক তত্ত্বাবধায়ক সরকারের সময়ও একটা যখন পরিবর্তনের প্রয়োজন অনুভূত হয়েছে, যে ওই সেনাবাহিনী সমর্থিত সরকারটি প্রলম্বিত হচ্ছে, রাজনৈতিক পরিবেশ আর ফিরে আসছে না, তখনও প্রথম প্রোটেস্টটা এসছে বিশ্ববিদ্যালয় থেকে এবং শিক্ষকরা সেখানে যুক্ত ছিলেন এবং তারা গ্রেফতার হয়েছেন ইত্যাদি। কিন্তু যেটা আসলে এই দিকটা আমরা একেবারে ভুলে গেলে চলবে না। কিন্তু যেটা হয় যে সরাসরি দলীয় রাজনীতির সঙ্গে যুক্ত থেকে যে রাজনীতি এবং যে রাজনীতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের মধ্য থেকে বা প্রশাসনের মাধ্যমে পুরো বিশ্ববিদ্যালয়ে এক ধরনের সর্বরাজনীতিকীকরণের যে ব্যাপারটা, বিশেষ করে যখন যে দল ক্ষমতায় থাকে তখন, এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, আমি সেই ধরনের রাজনীতির বিশ্বাস করি না। কিন্তু রাজনৈতিক চেতনা যেটা, রাজনৈতিক মতাদর্শ, এটা আমি ব্যক্তিগতভাবে ধরুন যে প্রোগ্রেসিভ রাজনীতিতে বিশ্বাস করি। তো এই চেতনা যদি আমি এই চেতনা লালন করার রাস্তা যদি আমি পুরোপুরি বন্ধ করে দিই, তাহলে সেটা একটা আত্মঘাতী সিদ্ধান্ত হবে। কিন্তু আমাদের অনেক কাজ করতে হবে কিভাবে দলীয় লেজুর বৃত্তি টাইপের রাজনীতি থেকে আমরা কিভাবে সরে আসতে পারি। এটা খুব কঠিন কাজ। আমাদের দিন দিন যা দাঁড়াচ্ছে তাতে এটা আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু ওইটাকে বন্ধ করার জন্য আমার রাজনৈতিক চিন্তা করার রাস্তা পুরোপুরি বন্ধ করে দেব, সেটাও আমি মানতে রাজি নেই। শামীম রেজা।
দেখেন, আমি আমার বিশ্ববিদ্যালয়ের কথা বলি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মই হচ্ছে বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে। পুরো বিষয়টা রাজনৈতিক, একে রাজনীতি বিযুক্ত করা খুবই কঠিন কাজ। আমরা যদি পশ্চিমের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে আমাদের রাজনীতিতে তুলনা করি, এটা আসলে খুব একটা আমার মনে হয় যে ভালো তুলনা হবে না, কারণ দুটোর ঐতিহাসিক অভিজ্ঞতাই দুই ধরনের। ফাহমিদ যেটা বললেন আমি পুরোপুরি একমত যে রাজনীতির সচেতন থাকা এটা একটা দিক, কিন্তু একই সঙ্গে আমার যদি রাজনৈতিক মতদর্শ থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের সঙ্গে, আমি তাকে খারাপ কোনো কিছু দেখি না। আমি ওই জায়গাটাতে ভীত হই যখন আমি মাননীয় প্রধানমন্ত্রী কোনো ভুল নীতি সিদ্ধান্ত নিলে তার সমালোচনা করতে পারি না, কি যখন খালেদা জিয়া ক্ষমতায় থাকেন তখন তিনি ভুল কোনো সিদ্ধান্ত নিলে আমি তার সমালোচনা করতে পারি না। এইটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে ভীতিকর। আজকে শিক্ষক রাজনীতি সরাসরি যদি বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, একটা হলো হয়তো বিএনপি ঘেঁষা, একটা আওয়ামী লীগ ঘেঁষা, আর একটা হচ্ছে দক্ষিণপন্থী একটা গোষ্ঠী রয়েছে। এরা কি তার দল বা তার যে আদর্শে বিশ্বাস করে তাদেরকে সমালোচনা করতে পারি যে মাননীয় শেখ হাসিনা আপনার বিদ্যুৎ পলিসির সঙ্গে আমি একমত না, কি আপনার এই পরিবহন পলিসির সঙ্গে একমত না, শিক্ষানীতির সঙ্গে আমি একমত না, আমি কিন্তু তা করি না। একই রকম বিএনপির সময় আমি করতে পারিনি। এই জায়গাটা যদি আমি করতে পারি, আমি মনে করি যে সেখানে কিন্তু ওই ক্ষতির জায়গাটা থাকে না। আপনি যুক্তরাজ্যে দেখেন, আপনার এলএসির যখন ডিরেক্টর ছিলেন আপনার গিডেন্সের রাজনৈতিক পরিচয় রয়েছে, আমরা জানি সেটা। ভিকো পারেক, এখন লর্ড ভিকো পারেক, যখন স্কুল অফ ওরিয়েন্টাল, আমরা যখন এখানে লন্ডন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলাম, তিনি সরাসরি বলতেন যে আমি নিউ লেবারদেরকে উপদেশ দিই। অনেককে পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের দিকে আপনি যান, সে বলেই দেয় যে আমি ডেমোক্র্যাট পন্থী বা আমি রিপাবলিকান, এখানে কনজারভেটিভ অনেককে পাবেন। কিন্তু সেখানে সরাসরি গিয়ে ওখানে একেবারে তার তোষামত করা কিংবা তার কাছ থেকে সুবিধা দিয়ে আদায় করা কিংবা তার পক্ষে সাফাই গাইলেই তার একটা বিরাট কিছু হয়ে যাবে, এটা কিন্তু ঠিক না। রাজনীতি যিনি করেন তিনি তার নেতৃত্বের প্রতি আস্থা রাখবেন, কোনো ক্ষেত্রে তো সমালোচনা করতেও পারেন না, এক ধরনের আনুগত্যের বিষয় কিন্তু সেখানে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে, শিক্ষক সমাজ হিসাবে তিনি যদি নিরপেক্ষভাবে বা নির্মোহভাবে তিনি যদি ক্ষমতাসীন দলেরও সমর্থক হন, তাকে সমালোচনা না করতে পারেন, তাকে বিশ্লেষণ না করতে পারেন, তাহলে তো আমি মনে করি যে সেই রাজনীতি তেমন কোনো কাজে আসবে না। আপনার এই ব্রিটেনের সর্বশেষ ছাত্র আন্দোলনেও কিন্তু লন্ডন বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নৈতিক সমর্থন ছিল, এবং সেটা দেখেই বোঝা যায় যে আমরা যদি ওই পর্যায়েও শিক্ষক রাজনীতি রাখতে পারি তাহলে বোধহয় কল্যাণের কিছু সুযোগ থাকবে। আমার মনে হয় যে অকল্যাণগুলো হয়তো কমে আসবে। অনেক ধন্যবাদ শামীম রেজা এবং ডক্টর ফাহমিদুল হক।